আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। চীন রাশিয়াকে টেক্কা দিবে মার্কিন বোমারু B-21। ইউক্রেন ইস্যুতে আলোচনার জন্য বাইডেনকে পাল্টা শর্ত দিলেন পুতিন। ইউক্রেন দ্বিতীয় মহাযুদ্ধের আমলের অস্ত্র ব্যবহার করছে। সিরিয়ায় আবারও টহল শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী। তুরস্কের চাপে নতি স্বীকার করল সুইডেন। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। পরমাণু আলোচনা ব্যর্থ হলে ইরানের উপর হামলা চালাতে চান বাইডেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। চীন রাশিয়াকে টেক্কা দিবে মার্কিন বোমারু B-21। চীন ও রাশিয়ার যুদ্ধ বিমানকে টেক্কা দিতে অত্যাধুনিক পারমাণবিক বোমা বহনকারী জঙ্গি বিমান তৈরি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক দপ্তর পেন্টাগন শুক্রবার নতুন B-21 বোমারু বিমান উন্মোচন করেছে। গত 30 বছর ধরে যেসব বোমারু বিমান বানানো হয়েছে, এগুলোর মধ্যে সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন বিমান এটি। B-21 বিমানের সবগুলো কারিগরি দিকেই আপগ্রেড করা হয়েছে অন্য সব যুদ্ধ বিমান থেকে। বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে আছে B-1 লেঞ্চার, B-2 স্পিরিট ও B-52 বোমারু বিমান। এগুলোর চেয়ে অত্যাধুনিক এবং রাডার ফাঁকি দিয়ে শত্রুপক্ষের অবস্থানে দ্রুত হামলা করতে সক্ষম যুক্তরাষ্ট্রের নতুন বোমারু বিমান B-21। ইউক্রেন ইস্যুতে আলোচনার জন্য বাইডেনকে পাল্টা শর্ত দিলেন পুতিন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনায় বসার যে শর্ত দিয়েছেন তা প্রত্যাখ্যান করে পাল্টা শর্ত দিয়েছেন পুতিন। তিনি বলেছেন, ইউক্রেন থেকে এখনই সেনা প্রত্যাহার সম্ভব নয়, তবে রুশ ফেডারেশন অন্তর্ভুক্ত নয়া প্রজাতন্ত্রকে স্বীকৃতি দিলে তিনি আলোচনায় বসতে পারেন। গত বৃহস্পতিবার ওয়াশিংটন সফররত ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোকে পাশে বসিয়ে বাইডেন ঘোষণা করেন, ইউক্রেনে চলমান সংঘাতের অবসান ঘটানোর একমাত্র উপায় দেশটি থেকে সব রুশ সেনা প্রত্যাহার করা। তিনি আরো বলেন, পুতিন যুদ্ধ বন্ধ করতে চাইলে তিনি তার সাথে আলোচনায় বসতে রাজি আছেন। বাইডেনের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিন আলোচনায় বসতে প্রস্তুত, তবে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করবে না রাশিয়া। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট পুতিন তার দেশের স্বার্থ রক্ষা করার জন্য সব সময় আলোচনায় বসতে প্রস্তুত থাকেন। পুতিনের মুখপাত্র বলেন, আমেরিকা রাশিয়ার অন্তর্ভুক্ত নয়া এলাকাগুলোকে স্বীকৃতি না দেওয়ার কারণে দুদেশের মধ্যে কোনো সমঝোতা করা সম্ভব হচ্ছে না। এই বিষয়টি আলোচনার যে কোনো সম্ভাবনাকে জটিল করে তুলেছে। রাশিয়ার সাথে যুক্ত হওয়ার লক্ষ্যে গত সেপ্টেম্বর মাসে ইউক্রেনের লুহানস্ক ও দোনেতস্ক প্রজাতন্ত্রের পাশাপাশি জাপোরোজিয়া ও খেরসন অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হয়। এসব গণভোটে জয়যুক্ত হওয়ার পর অক্টোবরে এক ডিক্রি জারি করে অঞ্চলগুলোতে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে নেন প্রেসিডেন্ট পুতিন। কিন্তু আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো এই অন্তর্ভুক্তির বিরোধিতা করছে। ইউক্রেন দ্বিতীয় মহাযুদ্ধের আমলের অস্ত্র ব্যবহার করছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন দ্বিতীয় মহাযুদ্ধের আমলের সমরাস্ত্র ব্যবহার করছে। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টে শুক্রবার এক প্রতিবেদনে এ দাবি করেছে। এতে আরো বলা হয়, গত 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে চালানো বিশেষ সামরিক অভিযানে রাশিয়া সোভিয়েত যুগের পুরনো সব অস্ত্র ব্যবহার করছে। কারণ মাসের পর মাস ধরে চলা এ যুদ্ধে দুই পক্ষই অস্ত্র ভান্ডার টান পড়েছে। এজন্যই উভয় পক্ষই পুরনো সব অস্ত্র যুদ্ধে চালিয়ে নেওয়ার কাজে ব্যবহার করছে। গোয়েন্দা সামরিক পর্যবেক্ষণ সংস্থা অরিক্সিনের মতে এ পর্যন্ত রুশ বাহিনীর 2000 সোভিয়েত আমলের ট্যাঙ্ক ও সাজোয়াজাং ধ্বংস করেছে ইউক্রেন। সোভিয়েত আমলের অসব সমরাস্ত্র 1960 থেকে 70 সালে নির্মিত। এগুলো মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে শীতল যুদ্ধ চলাকালে রাশিয়া তৈরি করেছিল। এর চেয়ে অনেক পুরনো অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে, যেমন পুলংসিন ম্যাক্সিমা 1910 মেশিন গান অথবা M1910, যা পরে রাশিয়া 20 শতাব্দীতে আরো উন্নত করে। রাশিয়া জাপান যুদ্ধে এ অস্ত্র ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছিল। প্রকৃতপক্ষে 1884 সালে
ব্রিটিশ মার্কিন অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিরাম ম্যাক্সিম নামে স্বয়ংক্রিয় এ মেশিন গান প্রথম প্রস্তুত করে। প্রথম বিশ্বযুদ্ধে এ মেশিন গানেই ছিল যুদ্ধ জয়ের টার্নিং পয়েন্ট। অত্যাধুনিক অস্ত্রের পাশাপাশি উভয় পক্ষই এখন পুরনো আমলের অস্ত্র ব্যবহার করে যাচ্ছে। সিরিয়ায় আবারও টহল শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের কুর্দি এলাকায় আবারও টহল শুরু করেছে। তুরস্ক বিমান হামলা চালানোর পর শুক্রবার ওই এলাকায় টহল শুরু হয়। সিরিয়া ও ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় 20 নভেম্বর তুর্কি হামলার পর টহল কমিয়ে দেওয়া হয়েছিল। ইস্তাম্বুলে ভয়াবহ বোমা হামলার জন্য কুর্দি গোষ্ঠীগুলোকে দায়ী করার পর আঙ্কারা এই হামলা চালায়। আইএস নিয়ন্ত্রণের অংশ হিসেবে শত শত মার্কিন সৈন্য সিরিয়ায় অবস্থান করেছে। তারা পিপলস ডিফেন্স ইউনিট ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সাথে একত্রিত হয়ে টহল দেয়। হাসাকা প্রদেশের রামেই লাইনের ঘাঁটিতে মার্কিন পতাকাবাহী 2 থেকে 4টা গাড়ি পৃথক পৃথক ভাবে সীমান্তে টহল দেয়। সাধারণত ওই এলাকায় 20টির মতো টহল দেওয়া হতো, তবে তুর্কি হামলার পর তা 5 থেকে 6 নেমে এসেছে। উল্লেখ্য, পিডিইউ ও পিকেকে সংগঠনকে সন্ত্রাসী তকমা দিয়েছে যুক্তরাষ্ট্র। তুরস্কের চাপে নথি স্বীকার করল সুইডেন। তুরস্কের চাপে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি একজন দোষী সাব্যস্ত সদস্যকে আঙ্কারার কাছে হস্তান্তর করেছে সুইডেন। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদ লাভের অংশ হিসেবে সুইডেন এমন পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, সশস্ত্র পিকেকে এর গোষ্ঠীর সদস্য পদের জন্য মাহমুদ তাতকে 6 বছর 10 মাসের কারাদণ্ড দিয়েছিল তুরস্ক। কিন্তু 2015 সালে সুইডেনে পালিয়ে যায় সে। সেখানে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করলে তা প্রত্যাখ্যান করে দেশটি। বেসরকারি এনটিভি সম্প্রচারে জানা গেছে, মাহমুদকে ইস্তাম্বুলে বিমানবন্দরে পাঠানো হলে তাকে নিয়ে যায় পুলিশ। শনিবার আদালতে পাঠানো হয়। ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পদ পেতে গত মে মাসে আবেদন করে ফিনল্যান্ড ও সুইডেন। তবে এই আবেদনের বিরোধিতা করে আসছিল ন্যাটোর অন্যতম সদস্য রাষ্ট্র তুরস্ক। তাদের দাবি, হেলসিঙ্কি ও স্টকহোম কুর্দি গোষ্ঠীকে সহায়তা করেছে এবং আঙ্কারার উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। যদিও তুরস্ক সুইডেন একে অপরের নিরাপত্তার হুমকির বিরুদ্ধে পূর্ণ সমর্থন দিয়ে যাবে বলে একটি চুক্তিতে যৌথ সাক্ষাতের পর আপত্তি প্রত্যাহারের সম্মত হয় আঙ্কারা। উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে তুর্কি বিদ্রোহীদের সংগঠন কুর্দিশ ওয়ার্কার্স পার্টির বিরুদ্ধে লড়াই করেছে তুরস্ক। কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিকেকে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। আঙ্কারার দাবি, নারী ও শিশু সহ 40,000 মানুষকে হত্যা করেছে পিকেকে সন্ত্রাসীরা। তুরস্ক বলছে, যুক্তরাষ্ট্র কর্তৃক আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী তালিকাভুক্ত হলেও গোষ্ঠীকে সহায়তা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। পরমাণু আলোচনা ব্যর্থ হলে ইরানের উপর হামলা চালাতে চান বাইডেন। ইরান বিষয়ক মার্কিন বিশেষ দূত রবার্ট ম্যালি বলেছেন, পরমাণু সমঝোতা পূর্ণ বহালের ব্যাপারে আমেরিকা যে শর্ত দিয়েছে তা যদি তেহরান প্রত্যাখ্যান করে তাহলে বাইডেন প্রশাসন ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে আগ্রহী। মার্কিন গণমাধ্যম ফরেন পলিসিকে দেওয়া সাক্ষাৎকারে রবার্ট ম্যালি এ কথা বলেন। তিনি বলেন, পরমাণু সমঝোতা বিষয়ে ইরান এবং অন্যরা যদি ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তাহলে তেহরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। রবার্ট ম্যালি বলেন, পরমাণু চুক্তি সম্পর্কিত শর্তগুলো মেনে নেওয়ার ব্যাপারে ইরানের উপর নজিরবিহীন চাপ সৃষ্টি করেছে ওয়াশিংটন। ইরান বিষয়ক বিশেষ দূত আরো বলেন, আমি মনে করি প্রেসিডেন্ট বাইডেন এটি পরিষ্কার করেছেন যে আমাদের অগ্রাধিকার হচ্ছে কূটনীতি। এটি প্রমাণিত এবং সেরা পথ। আমরা এখন ইরানের উপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের কৌশল ব্যবহার করছি, যা ইরান বহু বছর ধরে দেখেনি।